বলেই ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জীবন্ত মুশফিকের একটা চোখ তুলে ফেলল পরশ। এরপর ওর হাতের কাছে এগিয়ে গিয়ে বলল, তুই তোর এই নোংরা হাত দিয়ে আমায় ছুঁয়েছিলি তাই না? তোর এই হাত দুটো আমি দেহ থেকে আলাদা করে দিলাম, যাতে তুই আর নোংরাভাবে কোনো মেয়েকে ছুঁতে না পারিস। বলেই রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে মুহূর্তেই মুশফিকের বাঁধনওয়ালা হাত দুটো দেহ থেকে আলাদা করে দিল পরশ। ছেলেটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। এতটুকুতেও ক্ষান্ত হয়নি পরশ মেয়েটা। সে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠল। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল মুশফিকের উপর। পা দুটো হাঁটু বরাবর আলাদা করে দিল। ওর মুখের বাঁধনটা এক ঝটকায় খুলে ফেলল। মুখটা হাঁ করিয়ে একটানে জিহ্বাটা কেটে ফেলল। এতে রক্ত মাখামাখি হয়ে গেল তার পুরো শরীর। চারপাশে তাজা রক্তের স্রোতে ভেসে যাচ্ছে মুশফিক নামক ছেলেটার দেহখানা। হাত পা শরীরের অঙ্গগুলো চারপাশে ছড়িয়ে পড়ে আছে। ছেলেটা নিস্তব্ধ, নির্জীব, ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে করতে বেঁচে আছে কিনা মরে গেছে বোঝার উপায়ন্তর নেই। পরশ মেয়েটার এতেও বিন্দুমাত্র মায়া হলো না। সে উন্মাদের মতো আচরণ করছে আজ। এলোপাথারি আঘাত করছে ছেলেটাকে। এই সরল মেয়েটার হিংস্র রূপ দেখে ঠকঠক করে কাঁপছে পাশে থাকা লোকগুলো। ওরা এদিকে এগিয়ে আসার সাহস করল না। পরশ পুনরায় যখন ছুরি দিয়ে মুশফিকের বুকে আঘাত করার জন্য উদ্যত হলো, ঠিক সময়ই আড়াল থেকে তার দিকে এগিয়ে আসলো সানাম চৌধুরী। তার পেছনে পেছনে সায়মান, নয়ন, আশিক, সৈকত। সানাম চৌধুরী এসে বোনকে দ্রুত থামিয়ে দিল এবং শীতল কণ্ঠে বলল, পরশ প্লিজ রিল্যাক্স। পরশ উন্মাদের মতো নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আমায় ছাড়ো, ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। এই জানোয়ারটাকে আমি আজ শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। সানাম চৌধুরী বোনকে শান্ত করার জন্য বুকের মধ্যে আলতো করে জড়িয়ে ধরে বলল, হুম, ওর গল্পটা এখানেই শেষ নয়। কুত্তাকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা দিতে হবে। তাকে হারে হারে ভোগ করতে হবে, বুঝতে হবে চৌধুরী পরিবার কতটা ভয়ঙ্কর। আজ আমি সফল বোন। আমাদের পরশ এখন আর দুর্বল নয়, কিন্তু আজকের জন্য তোর দায়িত্ব এখানেই শেষ। বাকিটা আমরা দেখে নেব। পরশ এবার খানিকটা শান্ত হলো। এর মধ্যে সাইমন এসে কায়দা করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল। পরশের চোখে তখনও উত্তেজনা, এখনও ক্ষোভের আগুন জ্বলছিল। সাইমন তার হাতে ছুরি রেখে একটু দূরে দাঁড়িয়ে গিয়ে বলল, হ্যাঁ পরশ, এবার তুই নিজেকে শান্ত করার চেষ্টা কর বোন। বাকিটা আমাদের জন্যই বরাদ্দ থাক। আমাদের পরিকল্পনার প্রতিটা অংশ অত্যন্ত হিসাব করে করা হয়েছে। শুধু একটা জিনিস মনে রাখিস, প্রতিশোধের এই মহাকাব্য শেষ হবে আমাদের হাতে। তুই কেবল কিছুদিন অপেক্ষা কর। ওদের কথোপকথনের মধ্যে সানাম চৌধুরী ইশারা করে এতক্ষণের মুখোশধারী লোকগুলোকে কিছু একটা বুঝিয়ে দিল। এরা হচ্ছে তার স্পেশাল ফোর্স। আজকের সব কিছু তার প্ল্যান অনুযায়ী ঘটেছে। বাকিটাও দ্রুত হয়ে যাবে। সানাম চৌধুরীর ইশারা বুঝে লোকগুলো দ্রুত নিজেদের কাজে মন দিল। সানাম চৌধুরী আর এখানে এক মুহূর্ত ব্যয় করল না। বোনকে নিয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত হলো এবং জায়গা ছাড়ল। যাওয়ার আগে অবশ্য পরশ মেয়েটা এতদিনের শখের পুরুষের মুখ বরাবর একদলা থুতু ফেলে দিতে ভুলল না। গাড়ি চলে যাচ্ছে রাতের শহরের ভেতর দিয়ে সানাম চৌধুরীর সামনে, আর পরশ তার পাশে বসে জানালার বাইরে শহরের ঘুমন্ত দৃশ্য উপভোগ করছে। পরশের মুখে আজ হাসির ছাপ। মনে হচ্ছে দীর্ঘদিন পর সে সত্যিকারের শান্তি অনুভব করছে। শান্তির মধ্যে পরশ নিজের মনে মনে ভাবছিল নারীর প্রকৃত রূপ কত বিচিত্র হতে পারে। এককালে হারানোর ভয়ে কাঁদতে থাকা, অস্থিরতার মধ্যে থাকা মেয়েটি আজ সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। সে আজ হাসি মুখে তার শখের পুরুষটাকে ছেড়ে দিয়ে যেন স্বাভাবিকতার নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। নারীর প্রতি তার উপলব্ধি এবার আরও গভীর, আরও চিন্তাশীল। নারী কখনো এক অবিরাম মায়ার সাম্রাজ্য, কখনো প্রয়োজনের তাগিদে এক কঠোর প্রতিরোধক। মাতৃত্বের পবিত্রতার কাছে তার ধৈর্য এবং শক্তি সব কিছুই এক নতুন রূপ ধারণ করে। আজ পরশ সেই রূপের নতুন উদাহরণ হয়ে উঠেছে। নিজের সন্তানকে পৃথিবীর কাছে বৈধতা দিতে পরশ কৌশলে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য লোকটিকে কাগজে কলমে বিয়ে করে নিয়েছে। এভাবে তার অনাগত সন্তানকে কোনোদিনই অবৈধ সন্তান হিসেবে কেউ অভিহিত করতে পারবে না। পরশের এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি শুধুমাত্র তার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করেছেন, বরং নিজেও মাতৃত্বের পবিত্র দায়িত্ব পূরণে এক নতুন শক্তি ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
এমন এক সিদ্ধান্তে পরশ প্রমাণ করল নারীর অসীম ক্ষমতা ও গভীর চিন্তা ভাবনার ক্ষমতা। একদিকে এই বিয়ে তার সন্তানের সামাজিক মর্যাদা নিশ্চিন্ত করবে, অন্যদিকে এটি তাকে মাতৃত্বের নতুন রূপে পরিচিত করবে, যেখানে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। কিন্তু সে একাই হবে তার সন্তানের মা বাবা। প্রতিটি নারী তার পরিস্থিতির জন্য প্রয়োজন অনুসারে নিজেকে নতুন রূপে প্রকাশ করে। পরশের মনে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা চলতেই থাকে। সালাম চৌধুরী গাড়ি চালিয়ে যাচ্ছে শহরের রাতের গভীরতার মধ্যে দিয়ে, যেন একটি নতুন অধ্যায় সূচনা। রাত্রির দ্বিপ্রহর। এয়ারপোর্টে বিষণ্ণমুখে দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবার। পরশকে বিদায় দিতে তারা এসেছে, প্রত্যেকেই ছদ্মবেশে, মুখে মাস্ক পরা। বোঝাই যাচ্ছে ওরা সবাই খুব সাবধানতার সাথে সাধারণভাবে এখানে এসেছে, যাতে কেউ কিচ্ছুটি টের না পায়। যদিও আশেপাশে সবাই নিজেদের প্রিয়জনকে নিয়ে ব্যস্ত, তবুও তারা লোকসমাগম থেকে কিছুটা দূরে অবস্থান করছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে পরশ, হাতে ট্রলি ব্যাগ, তার মুখে হাসি লেগে আছে। দেশ ছাড়ার জন্য আজ যেন তার বিশেষ আনন্দ। তার পাশে দাঁড়িয়ে আছে নার্স মেয়েটি রূপালী। পরশের সাথে যাবার জন্য রূপালী এখানে। সানাম চৌধুরী তাকে কিছু একটা বোঝাচ্ছে। রূপালী শুধু পরশের দেখাশোনার জন্যই যাচ্ছে না, তার পড়াশোনার জন্য একটি পরিকল্পনা আগে থেকেই রয়েছে। এই তো রাতের গভীরে পরশ ও রূপালী তাদের নতুন ফ্ল্যাটে পৌঁছবে। সানাম চৌধুরী আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ভিসা এবং ফ্লাইট নিয়ে ওদের কোনো সমস্যা হয়নি। এমনকি আজ রাতে শেষ বিমানটাও মধ্যরাতে। এই সময় নির্বাচন কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন আবহাওয়া খারাপ হওয়ায় ফ্লাইটের সময় পিছিয়ে গেছে, কিন্তু এই কারণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি? যদি থেকেও থাকে, এর কারণ কি? এই যে পরশ ও রূপালী আমেরিকা যাচ্ছেন, তাদের হাতে স্টুডেন্ট ভিসা, এমনকি এটাও একটি পরিচিত কাকপক্ষী টের পেল না। ভাগ্যিস পরশের ভিসা আগে থেকেই প্রস্তুত ছিল। এই ঝামেলা না হলেও সে আমেরিকা পড়াশোনার জন্য একবার যেত। এর মধ্যে গেট এজেন্ট এয়ারপোর্টের পিএ সিস্টেমের মাধ্যমে যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, অ্যাটেনশন, ফ্লাইট 1234 এর বোর্ডিং শুরু হয়েছে। অনুগ্রহ করে আপনার বোর্ডিং পাস এবং আইডি প্রস্তুত রাখুন। পরশ নড়ে চড়ে উঠল, নিজের জৈলিক কাগজগুলো আরেকবার বুঝে নিল। কিছুক্ষণের মধ্যেই এই মধ্যরাতকে উপেক্ষা করে পরশ মাতৃভূমি ত্যাগ করবে এবং নতুন জীবনের দিগন্তের দিকে পা বাড়াবে। পরশের মুখে এক অদ্ভুত হাসি, তার চোখে স্বপ্ন এবং উত্তেজনার ঝিলমিল। মেয়েটির মনের মধ্যে একটি নতুন সূর্যের আগমনের কল্পনা ফুটছে। সে জানে এই রাতের শেষে নতুন জীবনের দিগন্ত খুলে যাবে। কিছুক্ষণ পর বিমানটি রওনা হবে এবং পরশ ও রূপালী তাদের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাবে। রোকসানা চৌধুরী পরশের যাবার প্রস্তুতি দেখে হঠাৎ করে মেয়েটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অবুঝের মতো বলল, চলে যাচ্ছিস পরশ? আমাদের ছেড়ে চলে যাবি? যাস না মা, থেকে যা, থেকে যা তুই। রায়হান চৌধুরী তাৎক্ষণিক নিজের স্ত্রীকে সতর্ক করল, গম্ভীর কণ্ঠে শোধালো, যাদের মতো এসব কি কথা বলছো রোকসানা? এসব বলে বলে তুমি কেন মেয়েটাকে দুর্বল করছো? তাই তো, মেয়েটার ভবিষ্যতের জন্য এছাড়া যে কোনো উপায় নেই। রোকসানা চৌধুরী নিজেকে খানিকটা সামলে নিল, পরশের কপালে আদরে চুমু খেলো, এরপর ভেজা কণ্ঠে শোধালো, নিজের খেয়াল রাখিস মা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন নিস। পরশ মুচকি হেসে বলল, তুমি চিন্তা করো না ছোট মা, আমি ঠিক নিজেকে সামলিয়ে নেব। তুমি এত কেঁদো না তো। পরশ ছোট মাকে রেখে এগিয়ে গেল বাবার কাছে। কোনো কথাবার্তা ছাড়াই বাবাকে জড়িয়ে ধরল মেয়েটা। খানিকক্ষণ মাথা রাখলো বাবার প্রশান্ত বুকে। সালাম চৌধুরী অবলীলায় মেয়েকে আগলে নিল বুকে। লোকটার মুখে এক ধরনের কষ্ট ও উদ্বেগের ছাপ স্পষ্ট, চোখ দুটো টলমল করছে। আদরের ছোট্ট মেয়েটা দূরের এক দেশে চলে যাচ্ছে। হুটহাট চাইলেও তাকে আর দেখা যাবে না, ছোঁয়া যাবে না। আহারে, বাবার বুকটা ফেটে যাচ্ছে বিষাদে। এবারও বহু কষ্টে নিজেকে সামলে রেখেছেন বাবা। পরশ কয়েক মিনিট পর মাথা তুলে তাকালো বাবার দিকে, মৃদু স্বরে বলল, আমি তো চলে যাচ্ছি বাবা, তুমি নিজেই খেয়াল রেখো, ঠিক মতো প্রেশারের ওষুধের খেও কিন্তু। খাবো মা, তুই আমাকে নিয়ে টেনশন নিস না, তুই যা, বিদায়।
এরপর পরশ চাচা ভাই বোনের থেকে একে একে বিদায় নিল। সবশেষে এগিয়ে গেল রাত্রিপ্রিয়ার কাছে। রাত্রিপ্রিয়া এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিল। পরশ ওর কাছে আসতেই সে মেয়েটাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। পরশকে কাঁদতে সময় দিল। এরপর রাতের 2 হাত ধরে অপরাধীর ন্যায় শোধালো। আমাকে ক্ষমা করিস রাত, তোকে খুব জ্বালিয়েছি আমি। আমার জন্য তুই সেদিন আম্মুর হাতে থাপ্পড় খেলি, সরি রে। যাবার বেলা এভাবে বলিস না সোনা, আমি সেসব কিছু মনে রাখিনি আমি। তবুই অভিযোগ করলে আমায় কি নিয়ে করিস? আমার মাকে ভুল বুঝিস না রাত, উনি তোকে খুব ভালোবাসে। আমি চাই রাত তোরা আম্মুকে দেখে রাখিস, ভালো থাকিস। পরশ সবাইকে ছাড়িয়ে নিজের ট্রলি ব্যাগটি পুনরায় হাতে নিল। এই পুরোটা সময় ধরে তানহা লক্ষ্য করল ছোট আপা একবারও কাঁদল না। মেয়েটার চোখ দুটো শুকনো। চারপাশে এত কান্না হাহাকার দেখে সে নিজেও খুব কেঁদেছে। কিন্তু আপা, আচ্ছা ছোট আপা কি বদলে গেল? ছোট্ট তানহা বিস্মিত না হয়ে পারল না। সে তাৎক্ষণিক পরশের কাছে ছুটে গেল, অকপটে প্রশ্ন করল। আপা তুমি কাঁদছো না কেন? বড় আপা, রাত ভাবি, আম্মু, ওরা সবাই তো কাঁদছে, কিন্তু তুমি তো মোটেও কাঁদলে না। আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তাও কি তোমার মন খারাপ হয়? কান্না পায় না? বোনের কথা শুনে পরশ শুকনো ঠোঁট এলিয়ে হাসল। আলগোছে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। এই পরশরা কখনো কাঁদে না, ওদের কাঁদতে নেই। আমি চললাম, তুই তোর ভালো থাকিস, আনন্দে থাকিস। নয়ন। তানহার মন খারাপ হলো। পরশ সবার দিকে একবার তাকিয়ে এক পা করে এগিয়ে যাচ্ছে বিমানের নিকটে। শেষে তার সঙ্গী হলো রূপালী। পায়েল কাঁদতে কাঁদতে শেষবারের মতো বোনকে বলল। ভালো থাকিস কিন্তু পরশ, আমরা সবাই নতুন এক পরশকে দেখার জন্য অপেক্ষা করব। পরশ এগোচ্ছে, সবাই তাকে হাত নেড়ে নেড়ে বিদায় দিচ্ছে। চৌধুরী পরিবারের সবাই এখানে উপস্থিত থাকলেও তানিয়া চৌধুরী কিন্তু নেই। উনি এখনও অবধি কিচ্ছুটি টের পায়নি। সানাম চৌধুরী মাকে কিচ্ছুটি জানায়নি, কেননা মা দুঃখ পাবে, ভয় পাবে, কাঁদবে, যা দুর্বল করে দেবে পরশকে। এ নিয়ে রোকসানা চৌধুরী মহিলার জন্য মায়া হলো। আরে মেয়েটা চলে যাচ্ছে, তাও আপা নেই। উনি যখন জানতে পারবে খুব কাঁদবেন, খুব দুঃখ পাবে। পরশ বিমানের মুখোমুখি দাঁড়িয়ে এখনই ভেতরে প্রবেশ করবে সে। হঠাৎ করে পেছন থেকে কেউ মৃদু কণ্ঠে ডাকলো। সুমাইয়া আফরিন ঐশী। পরশ দাঁড়াও। পরশ চমকে উঠল। পেছনে ঘুরে তাকাতে পরিচিত একটি বিষণ্ণ মুখ দেখল। পরশ মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল। ভাই। নয়ন তার দিকে করুণ চোখে তাকালো। এতক্ষণ ধরে সে এখানেই ছিল। ভালোবাসার মানুষটি বিদায়ের বিষাদে তার হৃদয় ভার হয়ে উঠেছিল। অবশেষে নয়ন গভীর সুরে শেষবারের মতো বলল। আমি তোমার জন্য অপেক্ষা করব। পরশ সোজা দৃষ্টিতে নয়নের চোখের দিকে তাকিয়ে বলল। আপনি আমার জন্য অপেক্ষা করবেন না নয়ন ভাই, আপনি জীবনটা নতুন করে সাজান। আপনার সুখ আমার প্রার্থনা। ভালো থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন। পরশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। নয়নকে পেছনে ফেলে ভেতরে প্রবেশ করল। পরশ চলে যাওয়ার পরও নয়ন একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল, তার চোখে গভীর বিষাদের ছায়া। পরশের বিদায় তাকে মনে করিয়ে দিচ্ছে তার জীবনের একটি অমূল্য অংশকে হারিয়ে যাচ্ছে আজ। নয়নের আত্মা প্রাণপণে চিৎকার দিয়ে যেন বলছে, কোচি তুমি যেও না, যেও না। সময় চলতে থাকলো। কর্তৃপক্ষ বিমান ছাড়ার সিগন্যাল দিল, কিন্তু নয়ন একই জায়গায় দাঁড়িয়ে রইল। তার অভিব্যক্তি বলছে পরশের প্রতি তার ভালোবাসা এক অদৃশ্য সুতোর মতো, যা আজ ছিঁড়ে যাচ্ছে আকাশপথে। মুহূর্তে নয়নের হৃদয়ে এক গভীর শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন পরশের বিদায় তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছু মূল্যবান অংশ ছিনিয়ে নিয়েছে। বিমানটি ধীরে ধীরে আকাশে উড়াল দিল। নয়ন তীব্রভাবে অনুভব করল যে সে এখন একা একটি শূন্যতার মধ্যে দাঁড়িয়ে। আকাশপথে তাকিয়ে ছেলেটার মুখে এক ধরনের নিঃসঙ্গতা এবং গভীর হতাশার চিহ্ন স্পষ্ট হলো। তবুও সে বলল, তুমি ভালো থাকো, কিন্তু ভালো থাকো আমার ভালোবাসায়। নয়ন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই সাথে অদ্ভুত এক শূন্যতা ও হারানোর বেদনা ছড়িয়ে পড়ল তার বক্ষস্থলে। বুক ভারী হলো, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ছেলেটি বুঝল শখের মানুষটির এই বিদায় তার ভেতরে একবারে একাকিত্বের অনুভূতি তৈরি করল। আজ থেকে তার হাসা বারণ, ভালো থাকা বারণ। তার চোখে কার্নিশে জমা হলো কিঞ্চিত জল। আহা নিয়তি, হৃদয়ের একান্ত প্রিয় অংশকেই কেড়ে নিলে। আহ ব্যথা। নয়ন আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারল না।
এলোমেলো পায়ে দ্রুত নিজ গাড়িতে উঠল। এরপর উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাতে লাগলো। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, সেই সাথে ক্যাসেট সিস্টেমে লো ভলিউমে রবীন্দ্রসঙ্গীত বাজছে। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশবাণী শ্রবণে। সবার জীবন থেকে কেটে গিয়েছে 2 মাস। এই 2 মাসের মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। চৌধুরী বাড়িতে থাকা এতদিনের কালো আধার কেটে সোনালি রোদ্দুর উকি দিয়েছে। ওদের সবার মনে আজ স্বস্তি, তৃপ্তি আর আনন্দ। পরশ মেয়েটাও আমেরিকায় ভীষণ রকমের ভালো আছেন। সে খুব সূক্ষ্মভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। তার এখন আনন্দের দিন, কেননা তার জীবনটা নরকে পরিণত করা সবকটা মানুষ তাদের প্রাপ্ত শাস্তি পেয়েছে। একটা মানুষকেও ছাড় দেয়নি সানাম চৌধুরী। মির্জাবাড়ির বিনাশ ঘটেছে তার হাতে, সেই সাথে দক্ষ হাতে যুক্তি কৌশলে সে নিজের পরিবার ও বোনের সম্মান বাঁচিয়েও নিল। গোপনে সাইবার আইনের মাধ্যমে পরশের আপত্তিকর ভিডিও সহ সব কিছু নষ্ট করে দিয়েছেন। এই তো মাসখানেক আগে মুশফিক ছেলেটা ভয়ঙ্কর যন্ত্রণা পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ছেলের ভয়ানক পরিণতি দেখে আশাদুল্লাহ সহ পুরো পরিবার ভেঙে পড়েন। জীবিত মুশফিকের কষ্ট দেখে পাড়া প্রতিবেশীরাও খুব আফসোস করতেন। মুরব্বীরা ছেলেটার মৃত্যু নামক শান্তির জন্য দোয়াও করেছেন। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু হয়তো কেউ কখনো দেখেনি। এর মধ্যে যদিও মির্জা পরিবার আঙুল তুলেছিল সানাম চৌধুরীর ওপর, কেসও করেছিল ওদের নামে, কিন্তু লাভ হয়নি। এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু কোনো প্রমাণ মেলাতে পায়নি পুলিশ। আশাদুল্লাহ আক্রোশে যখন ঝলমল করে উঠেছিল, ঠিক সেই সময় তার জীবনের ছন্দপতনের ঘণ্টা বেজে উঠল। আশাদুল্লাহর নামে সরকারের পক্ষ থেকে দেশদ্রোহী সহ নানাবিধ কুকর্মের মামলা হলো। সেই মামলায় ধ্বংস হয়ে গেলেন আশাদুল্লাহ সহ পুরো পরিবার গ্রেফতার হলো। একে একে খোলসা হলো তার এতদিনের সব কুকর্ম সহ সকল রকমের অবৈধ কারবার। সেই সাথে বাজেয়াপ্ত হলো তার সকল সম্পত্তি, বাড়ি গাড়ি। এক ধাক্কায় মুখ থুবড়ে পড়ে গেল মেয়র আশাদুল্লাহ। কিছুদিন জেরেই দক্ষ প্রমাণের ভিত্তিতে যাবজ্জীবন জেল হলো আশাদুল্লাহ ও তার বড় ছেলের। অপকর্মের সাথে জড়িত কেউ আইনের হাত থেকে নিস্তার পায়নি। অপরাধীদের পুরো গ্যাংকে বিভিন্ন মেয়াদি সাজা ও শাস্তি দিয়েছেন আদালত। সব হারিয়ে আশাদুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়েছেন আজকাল। অবশেষে সব হারিয়ে ওদের জায়গা হলো কারাগারের এক কোনায়। বাকি জীবনটা জেলে বসে পচেই মরতে হবে। কায়দা করে সেরকম ব্যবস্থা করে দিয়েছেন সানাম চৌধুরী ও সাইমন চৌধুরী। ওদের ধ্বংসের সাথে সাথেই আগের মতো স্বাভাবিক হয়েছে চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ। পরশকে ছাড়া যদিও প্রথম ওদের খারাপ লাগতো, তানিয়া চৌধুরী বেশ কান্নাকাটিও করতেন। এখন সময়ের সাথে সাথে সেটুকুও স্বাভাবিক হয়েছে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের সামনে নিয়েছেন বাবা মা। নতুন দিন, নতুন এক প্রহর। ঝলমল করে উঠেছে চৌধুরী পরিবার। বাচ্চারা হাসছে, খেলছে, নিজেদের কাজে মনোযোগী হয়েছে। ওদের পাশাপাশি নিজেদের মতো আনন্দ করছে বাড়ির বড়রাও। এই তো সাইমনের রুমের খাটটা বেশ পুরাতন হয়ে গিয়েছে। রায়হান চৌধুরী সেটা লক্ষ্য করে ছেলের জন্য মার্কেট থেকে আজ বেশ দামি একটা নতুন খাট নিয়ে আসলো। তৎক্ষণাৎ লোক ডেকে পুরাতন খাটটা সরিয়ে নতুন খাটটা রুমে সেট করে দিল। নতুন বিছানাটাও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। রাতে সাইমন বাসায় আসলো, রুমে নতুন খাটও দেখলো। ছেলেটা কোনো প্রতিক্রিয়া করলো না, যা দেখে রায়হান চৌধুরী নিজ থেকে ছেলেকে জিজ্ঞেস করলো, নতুন খাটটা কেমন হয়েছে সায়ু? সাইমন উদাস কণ্ঠে বলল, বাবা, রুমে নতুন খাট দিয়েছে তুমি, তাতে আমার কি? আমার তো আর খাটের উপর বউ নাই। হারামজাদা, তোর বউ নাই সে আমিও জানি। খাটটা কেমন হয়েছে সেটা বল। বিছানা দেখছিস, নরম তুলতুলে, খুব আরামদায়ক। বাবার কথা শুনে সাইমন এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ঘরে বউ নাই সেই ঘরে নতুন খাটই বাকি আর তুলতুলে বিছানাই বাকি। এগুলো কি আমার কোনো কাজে খাটবে? বউ ছাড়া সবই বৃথা, সব চাই। ছেলের লাগামহীন কথা শুনে রায়হান চৌধুরী পাংশুটে মুখে বলল, আমার ভুল হয়ে গেছে বাপ, এবারের মতো আমায় মাফ করে দে। বাবাকে থামিয়ে দিয়ে সাইমন গম্ভীর কণ্ঠে শুধালো, রায়হান চৌধুরী, এই ভুলের কোনো মাপ হবে না। ছেলেকে বিয়ে দিয়ে তবেই এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। আমি বিয়ে করব আব্বু। তুই সিরিয়াস সায়ু? হ্যাঁ। কাউকে পছন্দ করিস? করি। কে সে? মেয়েটার নাম কি? পায়েল।
পায়েল নামটা শুনতেই হতবিহ্বল হয়ে পড়লেন রায়হান চৌধুরী। লোকটা আকস্মিক শক্টে স্তব্ধ বাক্যহারা। তার ছেলেটা কোন পায়েলের কথা বলছে? মেয়েটা কোনোভাবে তাদের পায়েল নয় তো? সর্বনাশ! বাবার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে বাঁকা হাসল সাইমন চৌধুরী। সে তাৎক্ষণিক বাবার দিকে তাকিয়ে শুধালো, আব্বু, তুমি কি একবার তোমার বৌমার ছবি দেখবে? দেখবো। রায়হান চৌধুরী আনমনে বললেন। যা শুনে ত্রস্ত নিজের ফোন বাবার দিকে এগিয়ে দিল সাইমন চৌধুরী। ছেলের ফোনের স্ক্রিনে জলজল করা হাস্যোজ্জ্বল মেয়েটিকে দেখে মুখভঙ্গিমা তাৎক্ষণিক গম্ভীর করে ফেলেন রায়হান চৌধুরী। সে যে ভয়টাই পেয়েছিল তাই হলো। পরপর রায়হান চৌধুরী ছেলেকে গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, এসব কি সাইমন? ভালোবাসি তাই বাবা, আমি বিয়ে করব এই মেয়েটাকে। ভেবে বলছিস সব? অবশ্যই। পায়েল জানে? সেরকম ভাবে এখনো কোনো কিছু বলা হয়নি বাবা। হঠাৎ করেই উদাস কণ্ঠে জবাব দিল সাইমন। ছেলের ভাবভঙ্গিমা কিয়ৎক্ষণ বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করল রায়হান চৌধুরী। এরপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই হতাশ কণ্ঠে বললেন, যা করার দ্রুত করিস সাইমন। এখন আর দেরি করা যাবে না। ভাইয়ের মতিগতি সুবিধাজনক নয়। উনি আড়ালে আবডালে পায়েলের জন্য ছেলে খুঁজছে। সাইমনের বুকটা ধক করে উঠল। সে উত্তেজিত কণ্ঠে শুধালো, তোমার ভাইকে তুমি সামলাও আব্বু। তোমার ভাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার ভাতিজিকে কিডন্যাপ করে তুলে নিয়ে বিয়ে করব, এই বলে রাখলাম আমি। এরপর কয়েক ডজন বাচ্চা কাছে হলে তবেই ফিরবো। ছেলের কথা শুনে মুখ কুঁচকে ফেলল বাবা। উনি ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, তুই আমায় হুমকি দিচ্ছিস সাইমন? তুমি হুমকি মনে করলে? আব্বু, ধরে নাও এটা হুমকি। আমি এত কিছু বুঝি না। পায়েলকে আমি বিয়ে করব মানে আমিই করব। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে। হয়তো পায়েল রঙিন কাপড়ে সাইমন চৌধুরীর বউ হবে, নয়তো সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে যাবে। ঠান্ডা মাথায় ভয়ঙ্কর এক হুমকি দিয়ে ভাবলেশীনভাবে তাৎক্ষণিক ওয়াশরুমে ঢুকে পড়ল সাইমন চৌধুরী। কিছুক্ষণ আগে সে ডিউটি শেষ করে বাসায় এসেছে, এখনও ফ্রেশ হওয়া হয়নি। এদিকে ছেলের মতিগতি ওর ভয়ঙ্কর কথা শুনে চিন্তায় পড়ে গেল রায়হান চৌধুরী। মাত্রই একটা বড়সড় ঝড় গিয়ে খানিকটা শান্ত হলো চৌধুরী পরিবার। এর মধ্যে আবারও কি কোনো ঝড় আসতে চলেছে? বড় ভাইজান কি এ বিয়েতে রাজি হবেন? পায়েলকে তুলে দেবেন কি সাইমনের হাতে? আচ্ছা, সানাম চৌধুরী আবার বন্দিতে অমত করবে না তো? টেনশন, অজানা এক আশঙ্কায় রায়হান চৌধুরীর মুখটা শুকিয়ে পাংশুরে হয়ে গেল। সে ত্রস্ত ছেলের রুম ছাড়ল। রাত বাড়ছে। চৌধুরী বাড়ির সব কিছু ঠিকঠাক স্বাভাবিক নিয়মেই চলে গেল, কিন্তু অস্বাভাবিক আচরণ করছে রায়হান চৌধুরী। এই রাতে সে কিচ্ছুটি খেল না। রাতে এক ফোঁটা ঘুমোতে পারল না। পরদিন সকালেও নাস্তা একটুখানি খেয়ে বড় ভাইয়ের আগেই অফিসে চলে গেল রায়হান চৌধুরী। ভাইয়ের মুখোমুখি হতেও তার আজকাল ভীষণ ভয় লাগে। আর তার ছেলেটা, তার কোনো চিন্তা ভাবনা নেই। সে আরামসে দাঁত কেলিয়ে চলছে। এ নিয়ে ছেলের উপর চরম বিরক্ত রায়হান চৌধুরী। আজ সকাল সকাল কলেজে এসেছেন রাত্রিপ্রিয়া। ক্লাসে এসে রাত্রির ভীষণ মন খারাপ হলো। তার এতদিনের পথ চলার সঙ্গী পরশটা নেই। ও ছাড়া এই কলেজে তার কোনো বন্ধু নেই। সারাক্ষণ বকবক করার সঙ্গী নেই। কলেজে আসলে পরশকে ভীষণ মনে পড়ে ওর। রাত্রিপ্রিয়ার ভীষণ একা একা লাগছে। সে আজ কিছুতেই ক্লাসে মন বসাতে পারল না। আজ সব ক্লাস করলও না। দুটো ক্লাস করে ক্লাসরুম থেকে বিষণ্ণ মনে বের হয়ে আসলো। এমন সময় কলেজের এক দপ্তরি এসে বলল, তুমি ফার্স্ট ইয়ারের রাত্রিপ্রিয়া না? জি। আমি ঠিকই চিনেছি তোমায়। হ্যাঁ, রাত তোমার কাছেই যাচ্ছিলাম আমি। তোমাকে নিতে তোমার বাড়ি থেকে কেউ এসেছে। উনি গেটের কাছেই গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। প্রিন্সিপাল তোমাকে ছুটি দিয়েছে, তুমি চলে যেতে পারো। রাত্রিপ্রিয়া ভাবনায় পড়ে গেল। এই অসময় তাকে নিতে কে এসেছে? এখন দুপুর 12টা। রাতের কলেজে শেষ হয় গিয়ে 3টা থেকে 4টার দিকে। সে ভেবেছিল কিছুক্ষণ কলেজে ক্যান্টিনে বসে সময় কাটাবে, নয়তো লাইব্রেরিতে যাবে। এর মধ্যে দারোয়ান থেকে এহেন খবর পেয়ে বিচলিত ভঙ্গিতে বাইরে চলে গেল রাত্রিপ্রিয়া। বাড়ি থেকে কে এলো? আবার কারো কোনো বিপদ হয়নি তো? দোনামোনা মন নিয়ে গেটের কাছে আসতেই ওপাশে সাদা রঙের গাড়িটার গ্লাসের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে এক যুবক ইশারায় রাত্রিপ্রিয়াকে হাই জানালো। পরপর হাত দিয়ে ইশারায় কাছে ডাকলো। লোকটা মুখ ঢাকা, তবুও এই মুখটা খুব পরিচিত রাত্রিপ্রিয়ার। মুহূর্তেই ওর এতক্ষণের অস্থিরতা কেটে গিয়ে ভালো লাগায় পরিণত হয়েছে। গাড়িতে থাকা মানুষটা তার খুব
আপন, তার নেতা সাহেব। উনি যতই নিজেকে আড়াল করুক, রাতের থেকে কি কখনো আড়াল করতে পারবে নিজেকে? রাত্রিপ্রিয়া ঠিকই তার নেতা সাহেবকে চিনে ফেলবে। এই মানুষটা যে পুরোপুরি মিশে গিয়েছে তার অস্তিত্বের সাথে। সানাম চৌধুরী আজ তাকে নিতে এসেছেন, ভাবতেই ভালো লাগছে তার। রাত্রিপ্রিয়া ত্রস্ত পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে, এক গাল হেসে মৃদু স্বরে বলল, নেতা সাহেব আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো। গাড়িতে উঠে এসো যান। সানাম চৌধুরীর পাশাপাশি বসে আছে রাত্রিপ্রিয়া। সানাম এক ধ্যানে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে দেখছে পরিচিত একটি মুখ। গাড়িতে কেবল ওরা দুজন। সানাম চৌধুরী একাই ছদ্মবেশে এখানে এসেছেন। ওদের গাড়িটা বাড়ি যাওয়ার বিপরীত পথে চলছে, যা দেখে রাত্রিপ্রিয়া হঠাৎ প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? সানাম চৌধুরী এক পলক রাত্রির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে শোধালো, তোমাকে নিয়ে কয়েক ঘন্টার জন্য নিরুদ্দেশ হব। দু চোখ যেদিকে চায় সেদিকেই যাব। হঠাৎ? আমার মন চাইছে। এ চাওয়ার কোনো কারণ নেই, এর কোনো ব্যাখ্যা নেই। রাত্রিপ্রিয়া মৃদু হাসল, এরপর আর কিচ্ছুটি বলল না। সে হাসি হাসি মুখে সানাম চৌধুরীর আরও একটু গা ঘেঁষে বসল। সানাম চৌধুরী বইয়ের কাজে হেসে ফেলল, পরপর কোমল কণ্ঠে শোধালো, তুমি আজ কলেজে এসে সারাক্ষণ মন খারাপ করে বসেছিলে কেন রাত? কি হয়েছে? তোমার মন খারাপ কেন জান? নেতা সাহেবের কথা শুনে খানিকটা চমকে উঠল রাত্রিপ্রিয়া। আজ তার ভীষণ মন খারাপ ছিল, এটা তো সত্যি, কিন্তু সে তো লোকটাকে কিচ্ছুটি বলেনি। তবে উনি জানল কি করে? রাত্রিপ্রিয়া চটজলদি ফিরতে প্রশ্ন করল, আমার মন খারাপ আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিছুটি বলিনি। সানাম চৌধুরী মৃদু হাসল, কিন্তু জবাব দিল না। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রাত্রিপ্রিয়া পুনরায় শুধালো, এই কি হলো আপনার? আমি কিছু জিজ্ঞেস করছি, বলুন। সানাম চৌধুরীর তাৎক্ষণিক রোডের এক সাইডে গাড়ি ব্রেক করলো। রাত্রিপ্রিয়া কারণ হিসেবে আবারও জানতে চাইল, কি হলো, এখানে কেন গাড়ি থামালেন? সানাম চৌধুরী আকস্মিক রাত্রিকে নিজের কাছে টেনে নিল। রাত কিচ্ছুটি বুঝে ওঠার আগেই তাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। এরপর মুখটা নিজের দিকে ঘোরালো, অদ্ভুত দৃষ্টিতে তাকালো বউয়ের মায়াবী মুখপানে। মুহূর্তে সানাম চৌধুরীর চোখের দৃষ্টি স্থির হলো। সে পূর্ণ দৃষ্টিতে নিজের মতো করে পড়তে চাইছে মেয়েটির চোখের ভাষা। অনাকাঙ্ক্ষিতভাবে নেতা সাহেবের এতটা কাছাকাছি আসার ফলস্বরূপ রাত্রিপ্রিয়ার দেহটা কয়েকবার কেঁপে কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। এতটা কাছ থেকে মানুষটার এরকম অদ্ভুত চাহনিতে আরেকটু নাজেহাল হলো রাত। এই মানুষটা চোখে অদ্ভুত এক নেশা আছে। এই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাধ্যই ও নেই। এক্ষুনি অ্যাটাক ফ্যাটাক করে যাবে। মেয়েটা উপায়ন্তর না পেয়ে মুহূর্তেই চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল, যা দেখে সানাম চৌধুরী আলতো হাতে রাত্রির গাল ছুঁয়ে দিল, পরপর মোহিত কণ্ঠে শোধালো, জান, তাকাও আমার দিকে। আস্তে ধীরে চোখ খুলল রাত। একবার তাকালো নেতা সাহেবের মুখপানে। মানুষটার দৃষ্টি এখনো ঠায় তার দিকে নিবদ্ধ। রাত্রিপ্রিয়া চোখ ঘুরিয়ে ফেলল, আশেপাশে তাকালো। যদিও গাড়ির কালো গ্লাসের আড়ালে পৃথিবীর সব কিছু আবছা অন্ধকার, তবুও সে বাইরের দিকে তাকিয়ে কিছু খুঁজছে। এরই মধ্যে সানাম চৌধুরী তার মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালো, বলল, তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন জান? কি হয়েছে? রাত্রিপ্রিয়া মৃদু কণ্ঠে জবাব দিল, কিছু হয়নি। তাহলে এমন করছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। বউয়ের সরল উক্তি শুনে সানাম চৌধুরী নিজের কপাল চাপড়ালো, এরপর হা হুতাশ করে উঠল, হায় খোদা, এতদিনেও আমি বউয়ের লজ্জাটাই ভাঙাতে পারলাম না। এখন তো দেখছি বউয়ের লজ্জা ভাঙাতে গিয়ে আমাকেই গাড়িতে আরেকটা বাছুরের কাজ সেরে ফেলতে হবে। এতে আরো লজ্জায় আড়ষ্ট হয়ে গেল রাত্রিপ্রিয়া, যা দেখে সানাম চৌধুরী রাত্রির দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল, বলল, লেটস গো জান, প্লিজ ফাস্ট, কাম অন কাম অন। আমরা এক্ষুনি বাসটা শুরু করব। আমি তোমার একমাত্র হাজব্যান্ড, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? ট্রাস্ট মি, এই মধ্য দুপুরেই আমি তোমার ভেতরে লজ্জার কোনো চিহ্নই রাখতে দেবো না। রাত্রিপ্রিয়ার কান গরম হয়ে উঠল। সে এক ঝটিকায় সানাম চৌধুরীর থেকে দূরে সরে গেল। তাৎক্ষণিক মৃদু ক্রোধ নিয়ে বলল, ছি, অসভ্য লোক। আপনি দূরে সরুন, দূরে সরুন, যান। আপনি একদম আমার কাছে ঘেসবেন না, একদম না। সানাম চৌধুরী সেসব শুনলে তো সে এক মুহূর্ত ব্যয় না করে রাত্রির দিকে ঝুঁকে পড়ল। ফলস্বরূপ রাত্রির পিঠ ঠেকে গেল গাড়ির দরজায়। সানাম চৌধুরী বদ্ধ দরজায় কায়দা করে এক হাত রেখে মেয়েটাকে অন্য হাত দিয়ে নিজের দিকে আবারও ঘোরালো। এরপর ওর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলল, জান, আমি কাছে না ঘেসলে তোমাকে মা ডাক কি করে শোনাবো? আমাদের ছোট ছোট সোনামণিদের পৃথিবীতে আনতে হবে তো। ওদের জন্য হলেও আমাকে একটু আধটু কাছে আসতে দিও।
এই যে আমার এক্ষুনি অদ্ভুত প্রেম প্রেম পাচ্ছে, চলো আমরা একটু ওখান থেকে ঘুরে আসি। শান্ত কণ্ঠে সানাম চৌধুরীর বলা ভয়ঙ্কর কথা শুনে উত্তেজিত হয়ে উঠল রাত্রিপ্রিয়া। সে ক্রোধে বাক্যহারা। মেয়েটাকে আরেকটু রাগাতেই সানাম চৌধুরী ঠোঁট কামড়ে হাসল, বলল,